হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের এই ভিডিও বৈষ্ণোদেবী দর্শন নিয়ে, যা জম্মু ও কাশ্মীরের কেন্দ্রশাসিত অঞ্চলের অন্তর্গত কাটরা শহরে ত্রিকুট পর্বতে অবস্থিত। কলকাতা থেকে কাশ্মীর ট্যুরে আমরা সর্বপ্রথম বৈষ্ণোদেবী দর্শন করি, তারপরে সোনমার্গ, গুলমার্গ, পহেলগাম, শ্রীনগর এসব জায়গায় যাই। এই ভিডিওতে দেখাবো আমরা কিভাবে গেছিলাম, খচ্চর, পনি রাইড, পালকি, হেলিকপ্টার কিভাবে বুক করতে হয়, আরএফআইডি পার্চি কার্ড নেওয়া এবং কখন যাওয়ার সঠিক সময়। এছাড়া আরও ডুজ আর ডোন্টস কী কী আছে তার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আমাদের যাত্রা শুরু হয়েছিল শিয়ালদহ থেকে। শিয়ালদহ বা হাওড়া থেকে সরাসরি কাটরার সাথে কোনো ট্রেন যোগাযোগ নেই, সেই জন্য আগে জম্মু যেতে হবে, জম্মু থেকে কাটরা পৌঁছাতে হবে, কাটরা থেকে তারপরে বৈষ্ণোদেবী ভবন যেতে হবে। এবারে আমরা দেখে নিই কলকাতা থেকে জম্মু তাওয়াই স্টেশনে কোন কোন ট্রেন যায়। হিমগিরি এক্সপ্রেস হাওড়া থেকে ছাড়ে সপ্তাহে 3 দিন, মঙ্গলবার, শুক্রবার, শনিবার রাত 11:55 ছেড়ে মাঝখানে একদিন এবং পরের দিন দুপুর 1টায় পৌঁছায়। জম্মু তাওয়াই এক্সপ্রেস কলকাতা স্টেশন থেকে ছাড়ে, এটা কিন্তু প্রতিদিন, কিন্তু এটার প্রবলেম হচ্ছে এটা অনেকটা সময় নেয় এবং স্টপেজ প্রচুর। এই দেখুন, প্রায় 79 স্টপেজ, সেই জন্য অনেকে এটা অ্যাভয়েড করে। আর আমরা যেটা গেছিলাম সেটা হচ্ছে হামসাফর এক্সপ্রেস, যেটি শুধুমাত্র সোমবারে ছাড়ে, মানে এটি সাপ্তাহিক এক্সপ্রেস, দুপুর 1:10 এবং পরের দিন জম্মু স্টেশনে পৌঁছায় রাত 11:25। আর এটি শিয়ালদহে 13 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছিল। আমাদের সিট ছিল B2 কোচ, একেবারে ইঞ্জিনের সামনের দিকে, একটা কম্পার্টমেন্ট পরে। যাই হোক, শিয়ালদহ থেকে সঠিক সময়ে ছেড়েছিল দুপুর 1:10। এরপরে মাঝখানে কিন্তু দারুণ গেছে, কোথাও কোনো ডিলে ছিল না, প্রত্যেকটা স্টেশনে পারফেক্ট টাইমে পৌঁছেছিল। অনেকে বলে এই গাড়িতে জল ওঠে না, কিন্তু আইআরসিটিসির লোক মাঝে মধ্যে জল নিয়ে উঠেছিল, কোনো সমস্যা ছিল না। 11:40 বাজে ট্রেন জম্মু তাওয়াই স্টেশনে পৌঁছেছে। এখন আমাদের নেক্সট ডে যাত্রা বৈষ্ণোদেবী। জম্মু স্টেশনে ট্রেনটি 3 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছিল, আর আমাদের কোচ যেহেতু একেবারে সামনের দিকে ছিল, ইঞ্জিনের দিকে, আমরা একটু পিছিয়ে এসে এই ফুট ওভারব্রিজ দিয়ে পার হই। এরপরে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরোতে হবে। তখন প্রায় 12টা বেজে গেছে। বাইরে বেরিয়ে সামনে অনেকটা খালি জায়গা, আর ডান দিকে এই যে একটি বিল্ডিং, এটা হচ্ছে বৈষ্ণো ধাবা। এটাকে দেখে অনেকে কনফিউজড হয় যে এটাই কি বৈষ্ণবী ধাম, যেটা শিরিন বোর্ডের আন্ডারে অ্যাকোমোডেশন। না, এটা না। টিকিট কাউন্টারের সামনে উল্টো দিকে মুখ করলে দেখা যাবে সামনে প্রচুর গাড়ি, আর বাঁদিকে পড়বে ইন্ডিয়ান ফ্ল্যাগ। আর এই রাত্রিবেলায় বাইরেটাতে কিন্তু ভালোই ঠান্ডা ছিল, তাই আমি কানটা আর একটু ভালো করে ঢেকে নিলাম। আর ডান দিকে এই রাস্তাটা থেকে এই যে গাড়িটা আসছে, এই দিক দিয়ে গেলেই বৈষ্ণবী ধাম, বাস স্ট্যান্ড এবং অন্যান্য পাবলিক ভেহিকেলগুলো ভাড়া পাওয়া যাবে। এই ভিডিওটি কিন্তু দিনের বেলায় করা, কারণ রাতের বেলায় পিকচার কোয়ালিটি ভালো হচ্ছিল না, সেই জন্য রিটার্নের সময় এই ভিডিওটি করেছিলাম। আর ওই পিছনে সেই ইন্ডিয়ান ফ্ল্যাগ, আর এই সামনেটায় কিন্তু প্রচুর গাড়ি দাঁড়িয়ে, এই দেখুন প্রচুর গাড়ি। আর এই পাবলিক ভেহিকেলগুলো এখান থেকে কাটরা পর্যন্ত ভাড়া নেয় 1300, 1400, 1500, একটু বার্গেনিং করে নিতে হয়। পাবলিক ভেহিকেলের পরের জায়গাটা হচ্ছে বাস স্ট্যান্ড। গভর্নমেন্টের বাস এবং প্রাইভেট বাস, মানে পাবলিক বাসগুলো সবই থাকে। আমরা রাতের বেলায় এই পাবলিক বাসে করে গেছিলাম। এগুলো ওই রাতের বেলায় কিন্তু ছিল এবং কাটরা কাটরা করছিল। আর রাতে আমাদের ভাড়া লেগেছিল 150 টাকা। যেহেতু রাত, সেই জন্য 50 টাকা বেশি, অন্য সময়ে 100 টাকা ভাড়া নেয়। আর এইখান থেকে ওই কর্নারে তাকালে এইটা হচ্ছে বৈষ্ণবী ধাম, যেটা শিরিন বোর্ডের অ্যাকোমোডেশন। আর এইগুলো হচ্ছে জম্মু অ্যান্ড কাশ্মীর ট্যুরিজমের বাস। এখান থেকে কাটরা যায় এবং এখান থেকে শ্রীনগরও যায়। পাশে কাউন্টার আছে, কাউন্টার থেকে টিকিট করতে হয়। বাস স্ট্যান্ডে পৌঁছানোর জন্য এটা হচ্ছে মেন রোড। এই কোনাটায় কিছু অটো দাঁড়িয়ে থাকে, লোকাল সাইট সিইং যদি কেউ করতে চায় অটোগুলো ভাড়া নেয়। আর উল্টো দিকে JNK পুলিশ লাইন, আর এইটাই হচ্ছে সেই রোড যেটা স্টেশনে কানেক্ট হচ্ছে। ওই যে সবুজ বোর্ড, ওটাই হচ্ছে স্টেশন। ওখান থেকে বেশি দূরে নয়, 4-5 মিনিট হেঁটে লাগবে বৈষ্ণবী ধাম। মা বৈষ্ণোদেবী শিরিন বোর্ডের
ওয়েবসাইট থেকে অনলাইনে বুক করা যায়, অ্যাডভান্স বুক করে আসাই বেটার। আর এটার কস্টিং আমি দেখিয়ে দিচ্ছি। ওয়েবসাইটে মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করার পর অ্যাকোমোডেশন এটাই ক্লিক করলে এরকম একটি উইন্ডো ওপেন হবে। আর কালিকাধাম বৈষ্ণবীধাম দুটো দেখাচ্ছে, জম্মু আমি চুজ করেছি। কস্টিং আসছে 1340 টাকা, 2 বেড এসি। এটা ডেট চুজ করার পরে এখানে অ্যাভেলেবিলিটিটা দেখাই, ওটা ডিপেন্ড করছে কি রুম খালি আছে আর কত রেন্ট। এই যে রাতের বেলায় দেখিয়েছিলাম সেই জনহার লেখা প্লাস বুকিং কাউন্টার আর ইন্ডিয়ান ফ্ল্যাগ। আর এই বাস স্ট্যান্ড বা গাড়ি স্ট্যান্ড যেটাই আছে এটা কিন্তু একটু ডাউন। এরপরে আমরা এখান থেকে বাসে করে চলে গেছিলাম। এরপরে দেখাবো যে পথে কি কি পড়বে এবং কাটরা পৌঁছে ওখান থেকে আমরা কিভাবে বৈষ্ণোদেবী যাত্রা শুরু করেছিলাম। আপনারা হয়তো খেয়াল করেছেন ভিডিওটি কখনো রাতে কখনো দিনে। আসলে রাতের বেলায় যখন আমরা জম্মু থেকে ডাইরেক্ট কাটরা বাসে গেছিলাম, তো এই পথের ভিডিওটা তখন রাতের জন্য পিকচার কোয়ালিটি ভালো হয়নি। তো পরে যখন আমরা জম্মু থেকে শ্রীনগর গেছিলাম, জম্মু থেকে শ্রীনগর যাওয়ার পথে কিন্তু 28 কিলোমিটার পর্যন্ত একই রুট দিয়ে যায়। তারপরে এই দেখুন বাদিকে NH-44 থেকে বাদিকে যাচ্ছে কাটরা। তো রাতেও সেই এই রুট দিয়ে গেছিলো এখান থেকে, তারপরে আবার কাটরা চলে গেছিলো। আর আমরা যেদিন শ্রীনগর গেছিলাম এখান দিয়ে আবার এই 44 ধরে সোজা চলে যাচ্ছে। আর জম্মু থেকে এই কাটরা পর্যন্ত টোটাল ডিস্টেন্স মোটামুটি 45 কিলোমিটার। বাসে 1 ঘন্টা 10 মিনিট মতো সময় লাগে। জম্মু বাস স্ট্যান্ড থেকে কিছুটা আসার পরেই বাদিকে জম্মু IIM ক্যাম্পাস পড়বে, তারপরে জম্মু জু মানে চিড়িয়াখানা। আর পথের শোভা দেখতে দেখতে পৌঁছে যাওয়া যাবে কাটরা। আর NH-44 কিন্তু দারুণ সুন্দর রোড, একদম পুরো স্মুথ চলছিল গাড়ি। IIM ক্যাম্পাস এটা অনেকটা এরিয়া নিয়ে তৈরি। আমরা প্রায় 8 কিলোমিটার পর্যন্ত এসে গেছি। এই যে মাইল ফলক, কাটরা আর 37 কিলোমিটার মতো বাকি। এই যে দূরে যে 3 পিক মাউন্টেন দেখা যাচ্ছে এটাই সেই ত্রিকুট পর্বত। কাটরা শহরে ঢোকার আগে এরকম একটি সুন্দর দৃশ্য দেখা যায়। ফাইনালি আমরা পৌঁছে গেছি কাটরা। এটা হচ্ছে কাটরা মার্কেট। আর এই যে লাইট জ্বলছে দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে কিন্তু কাটরা থেকে বৈষ্ণোদেবীর যে শেড আছে যাত্রাপথে, সেই শেডের মধ্যে লাইট জ্বলছে। এতটা রাস্তা ট্রেক করে যেতে হয় অথবা ঘোড়া করে, বা যদি কেউ হেলিকপ্টারে যেতে চায় সেটা অন্য রুট। এই যে হেলিকপ্টারে যেতে হলে এই রুট দিয়ে হেলিপ্যাডে যেতে হয়, এই যে সোজা যে রাস্তাটা। আর আমরা এসছি এই ডান দিক থেকে, এটা হচ্ছে জম্মু থেকে আসার রাস্তা। আর এর সামনেই মোড়ের মাথায় বাঁদিকে ট্যুরিস্ট রিসেপশন সেন্টার কাটরা। এখান থেকে RFID কার্ড বা পর্চি দেওয়া হয়। আর ওপেনিং টাইম 5 AM, ক্লোজিং 10 PM। এখানে পর্চি নিতে যে কোনো আইডি প্রুফ দেখালেই হয়, আর সাথে সাথে লাইভ পিকচার তুলে RFID কার্ড দিয়ে দেয়। ওই কার্ডটি 6 ঘন্টা ভ্যালিডিটি, 6 ঘন্টার মধ্যে চেক ইন করতে হয় ফ্রিস্কিং পয়েন্টে। এখান থেকে RFID কার্ড নিয়ে এরপরে যেতে হবে বানগঙ্গা ঘাট। পর্চি নিয়ে বেরোলেই এই এরিয়াটা দেখা যাবে এবং ওখান থেকে কোনাকুনি নিহারিকা কমপ্লেক্স। এই কমপ্লেক্সের বুকিং ডিটেলস অনলাইন বুকিং দেখিয়েছি, আর এখানে এসে অফলাইনেও বুকিং করা যায়। আরও এই একটি কাউন্টার আছে, এটি হচ্ছে হেলিকপ্টারের অফলাইন বুকিংয়ের জন্য। আর ওই পিছনে দেখতে পাচ্ছেন ত্রিকুট পর্বত। এখান থেকে বানগঙ্গা ঘাট অটোয় করে 60 টাকা নিয়েছিল আমাদের। ঘাটের কিছুটা আগে দেখবেন জয় মাতা দি লেখা এই রিবনগুলো আছে। এইগুলো দর্শনার্থীরা ফেরার পথে
তার মনস্কামনা পূরণের জন্য এইখানে বেঁধে রেখে যায়। এখান থেকে জার্নি শুরু, লাইনে ওই পাহাড়ে। আর এখান থেকেই শুরু হয় বৈষ্ণোদেবী যাত্রা। এখানে হচ্ছে ফিস্কিং পয়েন্ট, এখানে একটা বড় এলইডি স্ক্রিন লাগানো আছে, এখানে জেন্টস লেডিস আলাদা আলাদা করে চেকিং হবে। আমরা খুব সকাল সকাল পৌঁছে গেছিলাম, সেই জন্য দেখতেই পাচ্ছেন এই যে এগুলো সব ফাঁকা, শুধু একটাই লাইন। আর ওই মাথায় তখন সূর্যের আলো উঁকি মারছে। ক্যামেরায় কিন্তু অ্যালাউ নেই, শুধুমাত্র মোবাইল অ্যালাউ আছে, তাই অন্যান্য ইলেকট্রনিক্স গ্যাজেট হোটেলে রেখে আসাই বেটার, না হলে কিন্তু আবার এখানে প্রবলেম ফেস করতে হবে। ফিশিং পয়েন্ট থেকে একটু এগিয়ে এসে এই বোর্ডটা দেখতে পাওয়া যাবে, নিউ ট্র্যাক তারাকোট মার্গ। আর পুরো রুটটাই কিন্তু ওপরে এরকম শেড আছে। তারাকোট পার্ক নতুন তৈরি করেছে, এটি প্রায় 7.5 কিলোমিটার। এই যে এই রাস্তাটা যাচ্ছে তারাকোট পার্ক। আর ওল্ড রুট যেটা, সেটা 5.5 কিলোমিটার মতো ডিস্টেন্স। দুটো কিন্তু গিয়ে সেই মিশছে অর্ধকুমারী। আর অর্ধকুমারী পৌঁছালে পুরো জার্নির 50% কভার হয়। অনেকে তারাকোট পার্ক প্রেফার করে, কারণ নতুন তৈরি হয়েছে, প্লাস ঘোড়া খচ্চর চলে না বলে পুরো নিট অ্যান্ড ক্লিন, এবং ওটাতে নাকি খাড়াটাও কম। আর এই যে পুরনো রুট, এইরকম ঘোড়া খচ্চরের পটি থাকবে, কিন্তু ক্লিনিং করে সারা রাস্তাতেই, আমরা দেখেছিলাম ক্লিনিং চলছে কন্টিনিউ। এখান থেকে একটু এগিয়ে গেলে পনি রাইড, মানে এই যে ঘোড়াগুলো করে যাওয়ার জন্য পনি রাইডের টিকিট বুকিং কাউন্টার, ওখানে গভর্নমেন্টের লিস্ট দেওয়া আছে, ওখান থেকেই বুকিং করতে হবে। বাইরে থেকে বুকিং করা যায়, বাট ওই কাউন্টার থেকেই স্লিপ দেবে, প্লাস ওখান থেকে গলায় ঝোলানোর জন্য কার্ড দেবে। একটা কার্ড থাকবে পনি যে নিয়ে যাচ্ছে তার কাছে, আর একটা গলায় ঝোলাতে হবে। এটা কিন্তু রাস্তার মাঝে মাঝে চেক করে, আর চেক করার সময় যদি কার্ড না পায় তাহলে কিন্তু যে পনি নিয়ে যাচ্ছে তাকে ফাইন করে। এই যে রেট দেওয়া আছে এখানে, 2 নম্বর সিরিয়াল ভবন ভায়া সাজিজাত, আর 4 নম্বর কলমে দেখুন 1200 টাকা লেখা। তো এখান থেকে ওই ভবনের কিছুটা আগে নামিয়ে দেবে 1200 টাকা। এখান থেকে অর্ধকুমারী 600 টাকা, চরণ পাদুকা 300 টাকা। এখান থেকে টিকিট করে তারপরে যেতে হবে। টিকিট করার আগে নিজের পছন্দ মতো ঘোড়া চয়েস করে তার যে চালক, তার আইডি কার্ড নিয়ে গেলে সেটা কাউন্টারে দেখালে তারপরে টিকিট করে দেবে, তারপরে আপনি তার সঙ্গে যেতে পারেন। এরকম নয় যে যে কোনো ঘোড়া দেবে তার সঙ্গে যেতে হবে। আর এখানে কিন্তু সারা দিন রাতি দর্শনার্থীরা যাওয়া আসা করছে। যারা দিনের বেলায় যাচ্ছে তারা রাতে ফিরছে, যারা রাতে যাচ্ছে তারা দিনের বেলায় ফিরছে, কারণ 12 কিলোমিটার ডিস্টেন্স ট্রেক করতে অনেকটাই সময় লাগে। এখান থেকে নিচে দেখাবে, অনেক সময় দেখায় যে ওই দেখুন ওটা আমার মনে হয় কাছাকাছি থেকে দেখে নেওয়াটাই। আর এইগুলোকে বলে পিট্টু। এইগুলো বাচ্চাদেরকে নিয়ে যায়, অনেকে আবার লাগেজও নিয়ে যায়। আর এই যে পিছনে পালকি করে নিয়ে যাচ্ছে। পালকির ভাড়া 3700 টাকা ওয়ান ওয়ে, আর পিট্টুগুলোর ভাড়া নেয় 600 টাকা ওয়ান ওয়ে। এখান থেকে একটু এগোনোর পরে বানগঙ্গা ঘাট। কথিত আছে দেবীর এই যাত্রাপথে ভ্রমণ সঙ্গী ছিল হনুমানজি, এবং তার তৃষ্ণা মেটানোর জন্য দেবী একটি বান নিক্ষেপ করে, সেখান থেকেই গঙ্গা নদী অতিবাহিত হয়। বহু দর্শনার্থী এখানে স্নান করে পবিত্র জলে তারপরে যাত্রা শুরু করে। এরপরে কিছুটা এগোনোর পরে মার্কেট। আর এখানে মার্কেটটা অনেকটাই এরিয়া নিয়ে, মানে অনেকটা রাস্তায় মার্কেট আছে। তারপরে মাঝে মধ্যে বিভিন্ন দোকান আছে, খাবারের কোনো অসুবিধা নেই। এখানে একটা অ্যাডভাইস হচ্ছে, যাওয়ার সময় যত কম জিনিসপত্র সঙ্গে নেওয়া যায়, খুব লাইট ব্যাগ, জল যেহেতু পাওয়া যায় জল না নিলেও হবে, তাছাড়া অন্যান্য জিনিসপত্র সেগুলো হোটেলে রেখে যাওয়াই বেটার। এই যে দেবীর প্রসাদের দোকানও এখানে আছে, মালা, অনেক মালা, ব্যাগ। তারপর একটি স্টুডিও দেখতে পেলাম, এখানেও কিন্তু দেবীর মূর্তি আছে, কেউ যদি ফটো তুলে নিয়ে আসতে চায়। এছাড়া কোল্ড ড্রিঙ্কস, এই যে ওয়াটার বোতল, বাঁদিকে ডান দিকে বোথ সাইডেই আছে। এই দাদার খুব তাড়া। এখানে খাবারের কোনো সমস্যা নেই, দাম যে খুব বেশি তা নয়, শুধু অনেকটা উপরে যাওয়ার পরে জলের বোতল একটু দাম বেশি নেয়, যেহেতু একটা ট্রান্সপোর্ট খরচা বাড়ে। মার্কেট এরিয়া পেরোনোর পরে কিছুটা যাওয়ার পরে ওপর থেকে তাকালে দেখা যাবে যে আমরা ঠিক কোথা থেকে এসেছি, মানে শেডগুলো দেখা যাবে ঠিক কোথা থেকে শুরু হয়েছে। আর এখানে রাস্তায় সিঁড়ি আছে, এই সিঁড়ি দিয়ে উঠলে পরে
কিছু তাড়াতাড়ি হবে, কিন্তু সিঁড়ি দিয়ে উঠলে হাঁটু ব্যথা হয়, মানে অনেকটা পথ হাঁটার পরে তখন একটু হাঁটু ব্যথা হচ্ছে এরকম অনুভব হবে। সেই জন্য সিঁড়িটা অ্যাভয়েড করাই বেটার। 2.5 কিলোমিটার পথ অতিক্রম করে তারপরে চরণ পাদুকা মন্দির। অনেকের মতে দেবী এখানে একটি পাথরের উপরে দাঁড়িয়েছিলেন তার এই যাত্রাপথে অর্ধকুমারী বা ত্রিকুট পাহাড়, আর সেই থেকেই এই পাথরের উপরে তার যে পায়ের ছাপ সেটাকে পুজো করা হয় এবং চরণ পাদুকা মন্দির প্রতিষ্ঠিত। এখানে যাওয়ার পরে বেশিক্ষণ টাইম লাগে না ভিতরে দর্শন করতে। আর পনি করে যারা যায় তারা আগে থেকে কিন্তু ওই রাইডার যা থাকবে তার সাথে কথা বলে নিতে হবে, না হলে এখানে দাঁড়াতে চায় না, বলবে এখানে কিছু নেই বা ভিড় আছে, বন্ধ আছে। এরপরে এগোতে হবে অর্ধকুমারী। আর রাস্তায় মাঝপথে যদি ঘোড়া থেকে ওঠানামা করতে হয়, সব জায়গায় তো বেস সিস্টেম নেই, এরকমভাবে ওঠানামা করতে হয়। এই দেখুন একজন লেডিসও উঠবে ওই সামনে। এতে কিন্তু খুব একটা প্রবলেম হয় না, কারণ যে সঙ্গে থাকে রাইডার সে কিন্তু হেল্প করে, খুব একটা প্রবলেম হয় না। এই যে ব্যাস হয়ে গেল, দারুণ সিস্টেম। রাস্তায় চলার পথে এরকম ঢাকের বাজনা প্লাস যারা দলবদ্ধভাবে যায় জয় মাতা দি, পুরো ফুল এনার্জি থাকে, কোনো সমস্যা হয় না। ফিস্কিং পয়েন্টের ওখানে ছাড়াও কিন্তু মাঝে মাঝে প্রিপেড কাউন্টার আছে পনি বুক করার জন্য, কিন্তু এখানে ওয়েট করতে হয়, কারণ এখানে যদি দাঁড়িয়ে না থাকে তাহলে পাওয়া যায় না। যেরকম চরণ পাদুকাতে একটি দেখলাম প্রিপেড কাউন্টার, এখানে রেটও লেখা আছে, এই যে রেট চার্ট, একটু পজ করে দেখে নেবেন। এখান থেকে দেখাচ্ছে রেট চার্টে 700 টাকা। আর এরপরে নেক্সট কাউন্টার হচ্ছে অর্ধকুমারী আফটার 3 কিমি। আর রাস্তার মাঝে এরকম কিন্তু পুলিশ চেকপোস্ট আছে বিভিন্ন জায়গায়। আর ওইটা হচ্ছে কাটরা স্টেশন, ওই যে একটু লম্বা মতো, এটা ভালো ক্লারিটি হচ্ছে না, অনেকটাই দূর। আর একটা সার্টেন উচ্চতায় পৌঁছালে চির গাছ দেখতে পাওয়া যাবে, এই গাছগুলো কিন্তু দেখতে সুন্দর লাগে। আর পাশ দিয়ে এই যে শেড। আমরা প্রায় পৌঁছে গেছি আতকুয়ারির কাছাকাছি। এই যে ডান দিকে উঁচু যেটা, এই রুটটা হচ্ছে আতকুয়ারি যাওয়ার, এবং এখান থেকে দুটি রাস্তা ভাগ হচ্ছে, বাঁদিকে হিমকুটি মার্গ, ডান দিকে হাতিমাতা মার্গ, যেটা 1 কিলোমিটার বেশি 6.5 কিমি, কিন্তু এই দিকটা দিয়ে এখন পনি চলবে। আর হাতিমাতা মার্গ বাঁদিকে যেটা থেকে গেল ওটা দিয়ে ইলেকট্রিক ভেহিকেল চলে। আর ওই ডিসপেন্সারি পার করার পরে আতকুয়ারি মন্দির, এখানে এসে কিন্তু আবার পর্চি নিতে হয়, এবং পর্চি নেওয়ার পরে যে কখন লাইন আসবে গুহাতে প্রবেশ করার কোনো ঠিক নেই। 22 ঘন্টা 24 ঘন্টা পরে লাইন আসে টিম হিসাবে, এরকমভাবে এই যে লাইন থাকে। আর যারা ওখানে জওয়ান আছে তারা বুঝিয়ে দেয় কিভাবে যেতে হবে, এই রকম করে যেতে হয় গুহার ভিতরে। এটা কিন্তু অনেকটাই টাইম লাগে। আর এই যে এই গুহার মধ্যেই দেবী কথিত আছে 9 মাস ধ্যান করেছিল। অর্ধকুমারী থেকে ডাইরেক্ট এই টানেল দিয়ে মেন রোডে চলে আসা যায়, তাতে সময় অনেকটাই কম লাগে। আমরা ওখান থেকে ব্যাক করে আবার চলে এলাম এই বাঁদিকে যে রোডটা হাতিমাতা মার্গ, ইলেকট্রিক ভেহিকেল চলে। এখানে একটি কাউন্টার আছে, কাউন্টার থেকে টিকিট করতে হয়। যারা অনলাইনে টিকিট করে না আসে এখান থেকে করা যায়। অনলাইনে বেশিরভাগ সময়ই ফুল দেখায়। এখানে এসে কিছুটা লাইন পড়ে, এবং তার আগে পুলিশ চেকপোস্ট আছে যেগুলো রাস্তার মাঝে মধ্যেই আছে। আর এখানে পার পারসন ভাড়া এখান থেকে 354 টাকা। আমি যখন গেছিলাম তখন অল্প কিছু লাইন ছিল এবং গাড়ির অ্যাভেলেবিলিটি ছিল, দেখলাম অনেকগুলো গাড়ি দাঁড়িয়ে আছে। এই যে এখানে লেখা আছে টিকিট প্রাইস ₹354, ব্যাটারি কার টিকিটস কাউন্টার, আতকুয়ারি টু ভবন। এই যে এই গাড়িগুলো যায়। তাছাড়া এখানে রাস্তাটা অনেকটা চওড়া, বসার জায়গা আছে। যারা এখানে লাইনে থাকে, যদি সঙ্গে অনেকজন থাকে তাহলে একজন হয়তো লাইনে দাঁড়ালো, বাকিটা এখানে বসে ওয়েট করলো, অথবা যারা হেঁটে যাতায়াত করছে তারাও এখানে কিছুটা রেস্ট নেয়। আর এই যে ব্যাকগ্রাউন্ডে গান হচ্ছে দেবীর গান, এটা কিন্তু সারা রাস্তা জুড়ে বোসের স্পিকার লাগানো আছে, সারা রাস্তা জুড়ে গান বাজছে। এরপরে একটু এগোলেই বাঁদিকে যে রুটটা, যে গাড়িটা গেল, এটা হচ্ছে তারাকোট মার্গ লাঙ্গার, এখান থেকে 4.2 কিমি, যেটা ফ্রি ফুড সার্ভিস। এই তারাকোট মার্গ
আর আমরা যে দিকটা দিয়ে এলাম ভায়া চরণ পাদুকা, দুটো এসে এখানে মিশছে। এরপরে হচ্ছে ভবনে যাওয়ার রাস্তা ভায়া হিমকোটি মার্গ, যেটা ইলেকট্রিক ভেহিকেল চলে। আর এই এরিয়াতে উঠলে চির গাছগুলো দারুণ দেখতে লাগে, প্লাস রোদ ঝলমলে ছিল বলে দারুণ দেখাচ্ছিল। আর উপরে ওই যে নেট দেওয়া আছে, এগুলো হচ্ছে ধস নামে, সেই জন্য পুরো রাস্তাটা সেট করা আছে। তো ধস নামলেও প্রথমে ওই নেটগুলো অ্যাবজর্ব করে, তারপরে শেডের ওপরে। এরকম কোনো অ্যাক্সিডেন্ট এখনো হয়েছে বলে জানা নেই, তবে এরিয়াটায় আসলে এখান থেকে আউটসাইডের ভিউটাও কিন্তু দারুণ। আর এখানে রাস্তাটা বেশ অনেকটা চওড়া, এই যে দেখতে পাচ্ছেন, যেহেতু গাড়ি যায় সেই জন্য রাস্তাটা অনেকটাই চওড়া। রাস্তা গাড়ি প্লাস হেঁটে যাওয়ার জন্য, পিট্টুগুলো এই যে এইভাবে নিয়ে যাওয়ার জন্য। এখানে একসঙ্গে 2-3 জন থাকলে কিন্তু কখন যে পথ ফুরিয়ে যাবে কোনো প্রবলেমই হবে না। আমরা প্রথমে ভেবেছিলাম যে হেঁটে কি করে পৌঁছাবো, কিন্তু সারা রাস্তা কোনো সমস্যা হয়নি, একদম বিন্দাস আমরা গেছি। এরপরে আমরা এগোবো ভবনের দিকে। হাতকোয়ারি এরিয়া থেকে বেরোনোর পরে কিছু ভিউ পয়েন্ট আছে, এখানে এসে বসে বাইরের দৃশ্যটা দেখলে অপরূপ সৌন্দর্য লাগবে। প্লাস চিট গাছের পাতাগুলো খুবই কাছে, এখান থেকে একটু হাত বাড়ালেই পাতাগুলোকে ধরতে পারা যায়। এই যে এটা হচ্ছে এখান থেকে ভিউ, বাইরের পাহাড়টা দেখতে খুবই সুন্দর লাগে এবং রোদ ঝলমলে ছিল সেই দিন আমরা যেদিন গেছিলাম। প্রথমে একটু কুয়াশাচ্ছন্ন ছিল, পরে দুপুরের দিকে একদম পরিষ্কার ক্লিয়ার আকাশ ছিল এবং ভিউটা সত্যিই খুব সুন্দর ছিল। এখানে একটি আবার সত্য ভোজনালয় আছে, এই যে এইটাতে একটু কম দামে চা, কফি বা অন্যান্য ফুড পাওয়া যায়। রাস্তার মাঝখানে একটু খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে তারপরে আবার হাঁটা শুরু। আর এখানে বাইরে রেড চার্ট দেওয়া আছে, এখানে আমরা রাজমা চাওয়াল খেয়েছিলাম, 45 টাকা, ভালোই ছিল। এটা হচ্ছে সাজিচাঁদ হেলিপ্যাড। এই তো একটা হেলিকপ্টার এখন কাটরার দিক থেকে আসছে, এই হেলিপ্যাডে নামবে। এই হেলিপ্যাড থেকে ভবনের দূরত্ব 2.5 কিলোমিটার। হেলিপ্যাডে আসার পরে এখান থেকে পনি, পালকি বা হেঁটে ভবনে যেতে হবে। আর এখানে হেলিপ্যাড দেখা গেলে বুঝে নিতে হবে আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি, ভবনের কাছাকাছি। আমরা পার্বতী ভবনের সামনে এসে গেছি। এখান থেকে দেবীর যে ভবন সেটি দূরত্ব আর অল্প একটু বাকি আছে, 300-400 মিটার হবে। যারা পনি করে আসবে তারা কিন্তু এই ভবনের সামনে নয়, তারা ডাইরেক্ট ভবনের আগে যে লকার সেখানে পৌঁছে যাবে। এই ভবনগুলো হচ্ছে শিরিন বোর্ডের আন্ডারে, অ্যাকোমোডেশন প্লাস লকার সিস্টেম। লকারে জিনিসপত্র রেখে তারপরে দেবীর দর্শন করে তারপরে আবার জিনিসপত্র নিয়ে লকারের চাবি ফেরত দিয়ে দিতে হয়। লকারটা হচ্ছে ছোট ছোট বক্স করা আছে এবং প্রচুর লকার, খুব বেশি টাইম লাগে না ওখানে। খুব বেশি যদি ভিড় থাকে তাহলে হয়তো একটু লাইন দিতে হবে 5-10 মিনিট, তাছাড়া মোটামুটি 2-3 মিনিটের মধ্যে হয়ে যায়। আর ফেরার পথে কিন্তু পার্বতী ভবনের এখানেই হচ্ছে ওই ইলেকট্রিক ভেহিক্যালের টিকিট কাউন্টার। ফেরার পথে টাকা হচ্ছে 236 টাকা, আসার পথে কিন্তু একটু বেশি ছিল, রিটার্নের সময় 236। ফাইনালি আমরা ভবনের কাছের লকারের এরিয়াতে এসে গেছি। এখানে জিনিসপত্র রেখে তারপরে আমাদেরকে যেতে হবে। আর উল্টো দিকে অনেক দোকান আছে, দেবীর পুজো দেওয়ার জন্য প্রসাদের ডালা এখান থেকে কিনতে পাওয়া যায়। 80 টাকা, 100 টাকা, বিভিন্ন রেটের আছে। প্লাস শিরিন বোর্ডের একটি কাউন্টার আছে, সেখান থেকেও কেনা যায়। আর এই মেন ভবনের সঙ্গে আরও ভবন আছে যেগুলো হচ্ছে অ্যাকোমোডেশন। মেন ভবনে দেবীর দর্শনের জন্য অনেকগুলো গেট আছে, সেখানে লাইন দিতে হয়, প্লাস স্কাইওয়াক দিয়েও যাওয়া যায়। আর স্ট্রিক্ট চেকিং হয়, কিন্তু শুধুমাত্র টাকার নোট এবং পুজোর সামগ্রী ছাড়া কোনো কিছু অ্যালাউ নেই। এটা আছে দুর্গা ভবন, কালিকা ভবন, তো বৈষ্ণোদেবী এসে গেছি আমরা। এখানে অনেকে স্নান করছে, তারপরে একটা স্কাইওয়াক আছে, এইটা হচ্ছে স্কাইওয়াকটা যাচ্ছে এখান দিয়ে। আর এখানে সেটিং কাজ চলছে, রোপওয়ে বন্ধ আছে। ওই দিনই পার্টিকুলারলি বন্ধ ছিল মেনটেনেন্সের জন্য। এরপরে ওই যে দেবীর ভবন, ওখানে আমাদেরকে যেতে হবে, দেবীর দর্শন করব, লকার এরিয়াতে জিনিসপত্র রাখবো, রেখে আমরা দেবীর দর্শন করে এসে তারপরে আবার দেখা হবে, কারণ মোবাইলটাও রাখতে হবে এখানে। এখান থেকে ওই 40-50 মিটার মতো ডিস্টেন্স।
জয় মাতা দি, আমাদের দেবী মায়ের দর্শন হয়ে গেছে। দেবী ওখানে তিনটি রূপে পূজিত হন, মহাকালী, মহালক্ষ্মী এবং মহা সরস্বতী। দেবীর দর্শনের পরে আমরা চলে এসেছি লকার এরিয়া। এখান থেকে জিনিসপত্র নিয়ে চাবি ফেরত দিয়ে তারপরে আমরা হেঁটে হেঁটে এগোবো। আর ভৈরবনাথের দর্শন হলো না, প্ল্যান চেঞ্জ আমাদের, কারণ রোপওয়ে বন্ধ ছিল, এই যে মেনটেনেন্স চলছিল এনার। যাই হোক, দেবীর দর্শন তো হয়েছে। আর এই দূর থেকে ভবনটিকে দেখতে ঠিক এরকম লাগে। এখানে একটা ভিউ পয়েন্ট আছে। ফেরার পথে আমরা ওই মার্কেটের ওখানে একটি দোকানে খাওয়া দাওয়া করলাম। বেশ ভালোই টেস্টি ছিল খাবারগুলো। কি নাম সব ভুলে গেছে এইগুলো, কিন্তু বেশি দাম ছিল না, 30 টাকা 40 টাকা করে দাম ছিল। এই যে আমাদের সফর সঙ্গী। এরপরে মার্কেটে এসে আমরা একটু মাসাজ করে নিলাম পাগুলো। এগুলো ব্যাটারি লো, যা ব্যাটারি লো হয়ে গেল বাপ্পার। মাসাজের দোকানগুলো কিন্তু প্রচুর আছে। বাণগঙ্গা ঘাট পেরিয়ে যে মার্কেটটা পড়বে রাস্তার পাশ দিয়ে, সেখানে এই দোকান একদম ভর্তি রাস্তার ধার দিয়ে। প্রত্যেকটা দোকানে সেম রেট, ফুট মাসাজ 30 টাকা 15 মিনিট। মাসাজটা যখন করা হয় তখন কিন্তু খুব আরাম লাগে, কিন্তু প্রবলেম হচ্ছে মাসাজটা হয়ে যাওয়ার পরে যখন আবার ওই রেস্ট নেওয়ার পরে হাঁটা শুরু হবে, তখন আর পা উঠতে চাইবে না। ও, তখন যে কি কষ্ট হয়। কিন্তু একটা দারুণ হচ্ছে, হেভি লাগছে। ও পা, তারপরে কোমর, কিন্তু এটা একটা দারুণ অনুভূতি হয়, কারণ এতটা পথ হাঁটার পরে। টাইম দেখি কটা স্টার্ট হয়েছে, 5টার সময়। অবশেষে দেবীর দর্শনের পরে রিটার্নের সময় এই যে ফিশকিং পয়েন্টের পরে এইখানে RFID কার্ড রিটার্ন করতে হবে। যাই হোক, পুরো যাত্রাটা আমাদের ভালোভাবে সম্পন্ন হয়েছে। দেবীর দর্শন, পুরো একটা লাইনেও দাঁড়াতে হয়নি। তো আমরা RFID কার্ড রিটার্ন করে দিলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। কাশ্মীরের অন্য ভিডিওতে আবার দেখা হচ্ছে।